দেখুন, শুধুমাত্র বড় নির্দেশ নয়, কড়া নির্দেশ এবং বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। এবার বিচারকদের তত্ত্বাবধানে হবে এসআইআর। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেটা রাজ্য সরকারকে মান্যতা দিতে হবে, মানতে হবে এবং কমিশনকেও মানতে হবে। কথা বলবো সরাসরি নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, যে কোনো নির্বাচন হোক, এসআইআর হোক, সে তো নির্বাচন কমিশন যা বলবে তাই হবে, কিন্তু কোন পজিশনে দাঁড়িয়ে, কোন অবস্থায় দাঁড়িয়ে এই যে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটা নজিরবিহীন বলা হচ্ছে। দেখো, সুপ্রিম কোর্টের আজকের যে নির্দেশ, সেই নির্দেশটাকে যদি তুমি কোন প্রেক্ষাপটে হলেও দেখতে চাও, তাহলে পরে এই গত শুনানিগুলিতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এসআইআর মামলায় কি কি হয়েছে সেটা মাথায় রাখতে হবে। কেন বলছি, আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার মূল বক্তব্য কি, যে এই এসআইআর মামলায় এখন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কারা, সেটা হচ্ছে জুডিশিয়াল অফিসাররা। এই জুডিশিয়াল অফিসারদের কারা কে নিয়োগ করবেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তিনি সেই কারণে আগামীকাল রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি এবং অন্যান্য আধিকারিক এবং ইলেকশন কমিশনের সিইও এদের সাথে বৈঠক করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বিভিন্ন ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কিংবা ডিস্ট্রিক্ট জাজদের নিয়োগ করবেন। তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটা কমিটি তৈরি করা হবে এবং তারপর এই জুডিশিয়াল অফিসার যাদেরকে নিয়োগ করা হবে তারা এসআইআর পর্বে এখন পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা স্ক্রুটিনির জন্য বাকি রয়েছে সেই ব্যাপারে তারা সেগুলো নথিপত্র যাচাই করে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তাদের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হিসাবে মান্যতা দিতে হবে। এটা আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি 3 সদস্যের বেঞ্চ রায় দান করে জানিয়েছে। এখন এইটা কেন হলো? এ তো নজিরবিহীন রায়। একদম সরাসরি বিচার বিভাগ এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল, পুরো কন্ট্রোল নিয়ে নিল। সুপ্রিম কোর্টের নির্দেশ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বৈঠক করে ঠিক করবেন আর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কারা, এই জুডিশিয়াল, রাজ্যের জুডিশিয়াল অফিসাররা, ডিস্ট্রিক্ট জাজ কিংবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। এই যে বিচার বিভাগ একদম সরাসরি এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল, এটা কেন হলো? তুমি যদি দেখো তাহলে আগের শুনানিগুলোতে কি হয়েছে, আগের শুনানিগুলোতে রাজ্যের বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগ ছিল যে মাইক্রো অবজারভার হিসাবে বাইরে থেকে অফিসার নিয়ে এসে তাদেরকে নিয়োগ করে নির্বাচন কমিশন অন্যায়ভাবে সেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বহু ভোটারের নাম বাদ দিচ্ছে এবং সেক্ষেত্রে তখন এই ব্যাপারে যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করা হয়, আদালত জিজ্ঞাসা করে, তখন নির্বাচন কমিশন বলে যে তারা বাধ্য হয়ে বাইরের রাজ্য থেকে অফিসার নিয়ে আসছেন, তার কারণ রাজ্য তাদেরকে তাদের চাহিদা মতো অফিসার দিচ্ছে না। এরপর আদালত বলে যে মাইক্রো অবজারভাররা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না, যা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সেটা ইআরওরা নেবেন, আর রাজ্যকেও একইভাবে নির্বাচন কমিশনের চাহিদা মতো গ্রুপ বি পর্যায়ের অফিসার তাদেরকে দিতে হবে। তারপর রাজ্য 8,500 অফিসার নির্বাচন কমিশনকে দেয়, কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যেই 8,500 অফিসার যাদেরকে দেয়া হয়েছে তাদের মধ্যে সবাই গ্রুপ বি পর্যায়ের নয়, তাদের মধ্যে কয়েকজন অফিসারকে চেঞ্জ করতে নির্বাচন কমিশন রাজ্যকে বলে, কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য রাজ্য এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানায়নি। এই সমস্ত বিষয় আজকে ফের সুপ্রিম কোর্টে ওঠে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এই ব্যাপারে যে এই যে রাজ্য সরকার নির্বাচন কমিশনের ওপর অভিযোগ করছে, নির্বাচন কমিশন পাল্টা রাজ্য সরকারের ওপর অভিযোগ করছে, এই দোষারোপ যেটা হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ সুপ্রিম কোর্ট একদম এই মামলা শুরু থেকেই বলে আসছে যে এসআইআর হবে এবং সেই এসআইআর হওয়ার জন্য সব রাজ্যকে সাহায্য করতে হবে নির্বাচন কমিশনকে এবং এই এসআইআরেও মসৃণভাবে কাজ সম্পূর্ণ করতে হবে এবং সেখানে যেন অবৈধ ভোটারদের নাম না থাকে এবং কোনো বৈধ ভোটারের নাম বাদ না পড়ে সেটা নিশ্চিত করতে হবে। তো এই হচ্ছে সুপ্রিম কোর্টের একদম শুরু থেকে এইটা মনোভাব। এখন এই রাজ্য এবং নির্বাচন কমিশনের রেষারেষি আমাদের রাজ্যে এমন পর্যায়ে পৌঁছেছে, সেখান থেকেই আজকে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিল বলে ওয়াকিবহাল মহল মনে করছে। কারণ কি,
সেখানে আজকে সুপ্রিম কোর্ট বলে যে যেহেতু অফিসারদের নিয়ে এত বিরোধ হচ্ছে যে কেন্দ্রের অফিসার, রাজ্যের অফিসার, ভিন রাজ্যের অফিসার কাকে নিয়োগ করা হবে, তো এবং অন্যদিকে অফিসার নিয়োগ করাও সম্ভব হচ্ছে না, তাদের দিয়ে কাজ করানো সম্ভব হচ্ছে না, সুপ্রিম কোর্ট বলে হাতে তাহলে দুটো রাস্তা আছে। কি? এক হচ্ছে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা, আর দুই হচ্ছে বাইরের রাজ্য থেকে আইএস আইপিএস অফিসার নিয়ে আসা। কিন্তু বাইরের রাজ্য থেকে আইএস অফিসার বা আইপিএস অফিসার নিয়ে এলে সেই ব্যাপারে আগে থেকেই আপত্তি জানিয়েছিল রাজ্যের আগে থেকেই বাইরের রাজ্যের অফিসারদের ওপর আপত্তি ছিল। সেইটা মাথায় রেখে সুপ্রিম কোর্ট তাই অনেকে মনে করছেন যে জুডিশিয়াল অফিসার, রাজ্যের জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করার সিদ্ধান্ত নিল, যার কন্ট্রোল না কেন্দ্রের হাতে থাকবে, না রাজ্যের হাতে থাকবে, না নির্বাচন কমিশনের হাতে থাকবে, যার কন্ট্রোল বিচার বিভাগের হাতেই থাকবে। এবং সেই কারণেই তাদেরকে নিয়োগ করার মতো এরকম নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিল, কারণ সুপ্রিম কোর্ট চাইছে বিতর্কহীন অবস্থা এবং মসৃণভাবে পশ্চিমবঙ্গেও অন্যান্য রাজ্যের মতো এসআইআরের কাজটা সম্পূর্ণ হোক এবং সেটা ভোটের আগেই হোক। সেই কারণেই সরাসরি বিচার বিভাগকে এই কাজে যুক্ত করার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিয়েছে বলে আইনজীবীদের একটা বড় অংশ মনে করছে। একদম অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টের এই বেনজির নির্দেশ, আজকে এসআইআর এর মামলার যে শুনানি ছিল এবং সেই সম্পর্কে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের আইনজীবী, কি বলেছেন শোনাবো। এই যে স্পেশাল রোল অবজারভাররা বিভিন্ন রাজ্য থেকে এসেছিল, তারা বাংলা ভাষা বোঝে না, বাংলার নাম বোঝে না। আজকে যারা লোকাল যারা থাকবে তারা বাংলা ভাষাটা জানবে, জুডিশিয়াল অফিসাররা তারা বলতে পারবে ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায় না বনার্জি, তিনটে মিলে কেউ কোনটা সত্যি কোনটা ঠিক আছে। অতএব যা পেয়েছি ভাবা যায় না, আমরা ভাবিনি কখনো দিন, আমি এটা ভাবতেই পারিনি আজ সকালবেলায় যে এরকম একটা অর্ডার পাবো। অত্যন্ত খুশি, ভীষণ ভালো, দারুণ হলো। সারা পশ্চিমবাংলায় সমস্ত আমাদের কর্মীরা জেগে উঠবে, একদম চাঙ্গা হয়ে যাবে, একদম দেখুন না কেমন চাঙ্গা হয়। ওই বিজেপিকে যেমন করে সেটা শুধু দেখে নিন না। শুধু সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেয়া হয়নি, এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে, কারণ এই ক্লাস এ বাংলাভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন, বাংলা পড়তে পারতেন, কথা বলতে পারতেন বাংলায়। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি, পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। সেই জন্য দেখুন গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল, একদম লিস্ট বেরিয়ে গেল, আমাদের এখানে অফিসাররা পাচ্ছে না। ব্যর্থতা কার? রাজ্য সরকারের ব্যর্থতা, কারণ আপনার অফিসাররা কাজ করছে তো, কেন্দ্র সরকারের অফিসাররা তো কাজে তারা মাইক্রো অবজারভার হিসেবে আছে, তাদের হাতে তো ক্ষমতা নেই, ক্ষমতা হচ্ছে এই আর ওই আর ওদের হাতে। তারা সবাই রাজ্য সরকারি কর্মচারী, তাহলে এত এফিসিয়েন্সি কেন? আমি আবারও এখান থেকে অতনু হালদার আমাদের প্রতিনিধির কাছে চলে যাব। অতনু, এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও যে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট নয় সেটাও স্পষ্টভাবে আজকে সর্বোচ্চ আদালত বুঝিয়ে দিয়েছে। এই জায়গা থেকে একদম ডিজিপিকে সতর্ক করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখো, একবারই তাই। তার কারণ হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে এর আগেও অভিযোগ করা হয়েছে যে এসআইআর এর কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের অফিসারদের হুমকির শিকার হতে হচ্ছে, বাধা পেতে হচ্ছে, এবং সেই ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো রকম কোনো লাভ হচ্ছে না, কারণ পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। তুমি জানো যে এর আগের দিনই শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্য পুলিশের ডিজিপিকে এই ব্যাপারে হলফনামা জমা দিয়ে বলতে বলেন যে এই যে সমস্ত অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠছে বা নির্বাচন কমিশন করছে সেই ব্যাপারে রাজ্য পুলিশের ডিজিপির বক্তব্য কী। এরপরে সেই হলফনামা আজকে জমা হয়েছে। প্রধান বিচারপতি সেই প্রসঙ্গে জানতে চান। এই সময় নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে ফের অভিযোগ করা হয় যে তারা ক্রমাগত হুমকির শিকার হচ্ছেন, কিন্তু তারপরেও পুলিশের তরফ থেকে সেরকম কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা বলে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকেও একই অভিযোগ সুপ্রিম কোর্টে করা হয়, এবং তারপরেই প্রধান বিচারপতি বলেন যে এই সমস্ত অভিযোগগুলো এলে ডিজিপিকে কড়া পদক্ষেপ নিতে হবে। যদি রাজ্য পুলিশের ডিজিপি কড়া পদক্ষেপ না নেন সেক্ষেত্রে ডিজিপির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নেবে। অর্থাৎ একদম পুলিশকে সরাসরি সতর্কবার্তা যে যদি নির্বাচন কমিশনের কাজে বাধার কোনো অভিযোগ আসে এবং সেইটা অভিযোগ পাওয়ার পর পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসে থাকে, তাহলে পরে রাজ্য পুলিশের শীর্ষকর্তার বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আজকে তার পর্যবেক্ষণে এ কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে।
একদম রাজ্য পুলিশের ডিজিকে যখন একেবারে কড়া বার্তা দিচ্ছেন, অন্যান্য প্রসঙ্গ তোমার কাছে আসবো, কিন্তু তার আগে মোহাম্মদ সেলিম কি বলেছেন দেখুন। কতটা অপদার্থ সরকার হলে, কেন্দ্র হোক বা রাজ্য হোক, কতটা অপদার্থ ইসিআই এবং সিও হলে বলা হচ্ছে জুডিশিয়াল এতে এটা দেখা হবে, করা হবে, দরকার হলে জুডিশিয়াল অফিসিয়ালসকে এঙ্গেজ করা হবে। আমরা সবাই জানি ইলেকশন কমিশন, সিও অফিস, তারপরে স্টেট গভর্নমেন্টের যে স্ট্রাকচার, তার মধ্যে অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয়িজ তাদেরকে নিয়ে, স্টেট গভর্নমেন্টের নিয়ে এগুলো করায়। নতুন নাকি? কনস্টিটিউশনাল স্কিম অফ থিংসটা শ্যাটার্ড হয়ে যায়, সেপারেশন অফ পাওয়ারটা শ্যাটার্ড হয়ে যায়। রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নিক, সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নিক, ইসিআই তার ব্যর্থতা মেনে নিক। একটা এমনিতে বললো একটা রুটিন কাজ, রেগুলার কাজ, আগেও হয়েছে, এখনও হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কীরকম পদে পদে একদিকে ট্রমা, অন্যদিকে হোঁচট। আমি আমাদের প্রতিনিধি অতনু হালদারের কাছে আসব। অতনু, সেক্ষেত্রে প্রধান বিচারপতি আজকে যেটা বললেন যে তাদের একমাত্র চিন্তার বিষয় হলো নির্ধারিত সময়সীমার মধ্যে এসআইআর এর কাজ শেষ করতে হবে। কমিশন কি জানালো? তাহলে চূড়ান্ত ভোটার তালিকা কি 28শে ফেব্রুয়ারি বেরোচ্ছে? দেখো, একবারই তাই। তার কারণ তুমি জানো যে আমাদের রাজ্যের সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনের আগে এসআইআর এর কাজ সম্পূর্ণ করতে হবে। কারণ এসআইআর এর কাজ সম্পূর্ণ করে তারপরে ভোট ঘোষণা করতে হবে, তারপর মাঝে একটা সময় দিয়ে তারপর ভোটের ফল ঘোষণা। তো এই যে পুরোটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে গেলে পরে এসআইআর এর কাজটাও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এখন সেক্ষেত্রে যেটা তুমি জানো যে এই এসআইআর এর কাজ শুরু হওয়ার পর এই বিভিন্ন সময় দিনক্ষণ পিছিয়েছে এবং শেষ পর্যন্ত ঠিক হয়েছে যে 28শে ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর আগে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ সেটা সম্পূর্ণ হয়নি। বিশেষত লজিক্যাল ডিসক্রিপেন্সিস এইগুলোকে খতিয়ে দেখার কাজ এখনও শেষ হয়নি। এখন সেই সমস্ত কাজ শেষ করে 28শে ফেব্রুয়ারি সেই দিনকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব কি, এই নিয়েই আদালত চিন্তিত। এবং সেইখানে আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয় যে তাদের 95% কাজ শেষ হয়ে গেছে। এই 95% কাজ যে শেষ হয়েছে তার ওপর ভিত্তি করে তারা 28 ফেব্রুয়ারি এই চূড়ান্ত তালিকা বের করবেন। এরপরে যে 5% কাজ বাকি রয়েছে সেই সমস্ত নথি যাচাই করে তারপরে বাকি লিস্ট প্রকাশের কাজ হবে। এখন সেই কাজ শেষ করার জন্য মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগে পর্যন্ত সময় রয়েছে। এতে রাজ্যের আপত্তি থাকলেও পরে রাজ্য সম্মতি দেয়। নির্বাচন কমিশনের এই আবেদনে সুপ্রিম কোর্টও অনুমতি দিয়েছে। ফলে আপাতত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোচ্ছে এবং তারপরেও যে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ বাকি থাকবে সেটা মনোনয়ন পর্বের আগে অবধি করা যাবে বলে। অর্থাৎ আজকের এই যে শুনানি পর্ব ছিল সেখান থেকে একটা বিষয় সামনে এসেছে স্পষ্টভাবে যে আপাতত 28 তারিখে এই যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে। ধন্যবাদ অতনু। আর এখান থেকে আমি একবার বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমি বিশ্বনাথদের কাছে যাব। বিশ্বনাথ দা, দেখুন রাজ্যের প্রথমে আপত্তি ছিল একেবারে বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভারদের যে নিয়োগ করা হচ্ছে তা নিয়ে, তারপরে রাজ্যের তরফে গ্রুপ বি অফিসার দেওয়া হলো। এবার আজকে আমরা যেটা দেখলাম সেই গ্রুপ বি অফিসারদের নিয়েও তো একদম ক্ষুব্ধ বা আশাহত সুপ্রিম কোর্ট। সেই জায়গায় সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করতে হবে, কিভাবে মনে হচ্ছে যেটা রাজ্যের ক্ষেত্রে একটা ধাক্কা? দেখো, প্রথম কথা বলবো যে আজকের রায়টা কিন্তু ঐতিহাসিক এই কারণেই যে ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিবর্তন এসেছে আজকে রায়ের ফলে। কারণ সংবিধানে একমাত্র সোল নির্বাচন এবং ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে একমাত্র অধিকার ছিল ইলেকশন কমিশনের সংবিধানের 324 এবং 325-26 ধারা অনুসারে এবং জনপ্রতিনিধিত্ব আইন 1950-51 অনুসারে এই প্রথম ইলেকশন কমিশনের কোনো কাজ কোনো তৃতীয় পক্ষকে হস্তান্তরিত করা হলো। অর্থাৎ আরো পরিষ্কার করে বললে বিচার বিভাগ দায়িত্ব নিজে নিয়ে নিল। এটা ভারতবর্ষের সংবিধানের কাঠামোগত পরিবর্তন হলো বলে আমি মনে করি। দ্বিতীয় যে বিষয়টা, ইলেকশন কমিশনের পরাজয় হয়েছে এই কারণে বলবো যে যাকে দায়িত্ব সংবিধান দিয়েছিল যে তুমি নির্বাচনী তালিকা তৈরি করবে, ইলেকশন কমিশন সেই তালিকা তৈরি করতে পারেনি, মানে ভোটার তালিকা সংশোধনের কাজ কমপ্লিট করতে পারেনি, যার জন্যই আজকে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। এবার কেন করতে হয়েছে? অবশ্যই
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধিতা আর রাজ্য প্রশাসনের পুরোপুরি অসহযোগিতার জন্য। কিন্তু একই সাথে এই রায়কে আমি ওয়েলকাম করছি তিনটে কারণ। একটা কারণ হলো যে আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম তোমার স্টুডিওতে দিনের পর দিন যে চূড়ান্ত ভোটার তালিকা সংশোধন হয়ে যাওয়ার পর পশ্চিমবাংলায় তাতানোর রাজনীতি, অর্থাৎ যাদের নাম থাকবে না বা বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে তাদেরকে নিয়ে যে মানে উচ্ছৃঙ্খল রাজনীতি পশ্চিমবাংলায় হবে তৃণমূল আর বিজেপির মাধ্যমে, তাতে বহু লোকের প্রাণ চলে যেতে পারে, বহু লোক অশান্তির মধ্যে পড়তে পারে। আজকের রায়ের ফলে আমি মনে করি যেহেতু পুরো দায়টা এখন সুপ্রিম কোর্ট নিজে ঘাড়ে নিয়ে নিল, ফলে কারো নাম বাদ গেলে বা যুক্ত হলে এখন সরাসরি কিন্তু ইলেকশন কমিশনকে দায় করতে পারবে না, বিজেপিকে দায় করতে পারবে না বা তৃণমূলকে দায় করতে পারবে না। ফলে আজকের রায়ের পরে রাজ্যে অশান্তি মানে চূড়ান্ত ভোটার তালিকার পরে অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু কমে গেল বলে আমি মনে করি। কারণ মানুষকে মেনে নিতে হবে, বিচার বিভাগের প্রতি আস্থা রেখেই মেনে নিতে হবে নাম কেন আছে কেন নেই। তৃতীয় বিষয় আমি যেটা বলতে চাই যে মানে বেশ কিছু অফিসার যারা স্বাধীন মনা ছিলেন, যারা মানে সঠিকভাবে কাজ করছিলেন, দেখো সবাই তো তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছে এমন তো নয়, বিশেষ করে কিছু এআরও এবং অ্যাসিস্ট্যান্ট এআরও যারা অন্ততপক্ষে সংবিধান অনুসারে কাজ করছিলেন, তারা স্যান্ডউইচ অবস্থায় ছিলেন। তৃণমূল কংগ্রেসের অত্যাচার, চাপ আর অন্যদিকে ইলেকশন কমিশনের চাপে তারা স্যান্ডউইচ ছিলেন। আজকের রাত্রিটা তারা শান্তি মতন থাকবেন, আজকে রাত্রে বহুদিন পরে তারা ঘুমাবেন, কারণ যেহেতু এরপরে যতটুকু লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত কাজ বাকি আছে, নাম যুক্ত হওয়া বা বিযুক্ত হওয়া, তাতে আর মানে এআরও বা অ্যাসিস্ট্যান্ট এআরও সরাসরি দায়বদ্ধ থাকবেন না, থাকবেন জুডিশিয়াল অফিসার। ফলে তারা তাদেরকে সরাসরি আঘাত করা, রাজ্য সরকার কার্যত যেভাবে হুমকি দিচ্ছিল যে নাম না থাকলে বাড়ি পর্যন্ত ঘেরাও করা হবে, রাজ্যের শাসক দল বলছিল যে বাড়ি আপনাদের নাম ঠিকানার জানা আছে সব বাড়ি ঘেরাও করা হবে নাম বাদ গেলে, এখন অন্তত রেহাই হবে। কারণ মাঝখানে যেটা আছে সেটা হলো জুডিশিয়ারি আছে, জেলা স্তরে বিচারকরা এখন যে তাদের তত্ত্বাবধানে বাকি কাজটা হবে, ফলে দায়বদ্ধতা বিচারক ব্যবস্থার উপরে আসবে। ইআরওরা কিন্তু অনেকটাই মুক্ত হয়ে গেলেন, চাপ মুক্ত হয়ে গেলেন। এবং একই সাথে তোমাকে যে প্রশ্নটা রাখতে চাই যে সংখ্যাটা এখন বাকি থাকলো সেটা হলো ভেরিফিকেশন বাকি আছে 30 লক্ষর, আর ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইআরওদের হাতে 20 লক্ষ নাম বাকি আছে। অভিযোগ উঠছিল লাস্ট কয়েকদিন ধরে যে রাজ্যের প্রশাসনের একাংশ পরিষ্কার ইআরও এবং এআরওদের বলেছিল যে তোমরা কিন্তু এখন ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট করবে না এবং আপলোডও করবে না। একেবারে বিশ্বনাথ দা, আপনি যে কথা বলছেন যে অভিযোগ উঠছিল, সেক্ষেত্রে কিন্তু আজকে সর্বোচ্চ আদালতের যে রায়, যে নজিরবিহীন নির্দেশ, তাতে না রাজ্যের কোনো অফিসার না ভিন রাজ্য থেকে কোনো অফিসার, একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করলো সর্বোচ্চ আদালত, সেটা বলতেই হবে। আমি এখানে তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। তরুণজ্যোতি, রাজ্য সরকার বা রাজ্য যেভাবে ধাক্কা খেলো একের পর এক, সেটা যেমন বলতে হয়, কমিশনের ক্ষেত্রেও কি এই ছবিটা খুব সুখকর, খুব স্বস্তির? পাপিয়া, প্রথমে গণতন্ত্রপ্রেমী একজন মানুষ হিসাবে, একজন আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই এবং প্রণাম জানাই। তাও খুব সিম্পল হিসাব, গ্রুপ এ অফিসার কেন চাওয়া হচ্ছিল? একটা অর্ডার পাস করতে হবে, রেভিনিউ অফিসার হলে তাদের কোয়াসি জুডিশিয়াল পাওয়ার এক্সারসাইজ করার অভিজ্ঞতা আছে, তারা করতে পারবে। রাজ্য সরকারকে বারবার চাওয়া হয়েছে, রাজ্য সরকার দেয়নি। আমরা দেখেছি সুপ্রিম কোর্টে বারবার বলা হয়েছে দেয়নি। তার ফলে হলো কি, মানুষের হয়রানি হলো। আমি প্রথমে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, মানে নাম করে করে বলছি। 81 নাকাশিপাড়া বিধানসভা, সেখানে এই আরও একজন আছে নীলাঞ্জন মিত্র, বিডিএমও আছেন তামান্না সুলতানা, জয়েন্ট বিডিও আছে মুকসুদুর চৌধুরী। এই তিন ব্যক্তি, টিপিক্যালি এই তিন ব্যক্তি প্যান এবং আধার কার্ড দেখে লজিক্যাল ডিসক্রিপেন্সিকে ফাউন্ড ওকে করে দিয়েছিল। ভাবতে পারো এই একই জিনিস হচ্ছে। কারণ আমি এদেরকেও দোষ দিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, মনে আছে, যে আমাদের কর্মচারী আপনারা ভুলে যাবেন না। তো বেশিরভাগ এই আরও ইআরও বিএলও এরা কারা? রাজ্য সরকারি কর্মচারী। এন্ড অফ দ্য ডে এখানে তোমাকে একটু বিরত করছি এই কারণেই, দেখো সেক্ষেত্রে তো বিএলওদের সেই সময় এই বক্তব্যটাও ছিল যে নির্বাচন কমিশন তাদের কেন আস্থা দিল না, তাদের কেন আশ্বস্ত করলো না। এন্ড অফ দ্য ডে সাংবিধানিক সংস্থা। এবার আমাদের এরা যখন করলো, আলটিমেটলি ভয় দেখানো হলো। আজকে যখন যেটা করা হচ্ছে, মানে কি কোনো অবস্থা, দেখো সুপ্রিম কোর্ট বলছে, বাধ্য হচ্ছে, উই হ্যাড নো আদার অপশন। দুটো একটা বাজে জিনিস হলো, জুডিশিয়াল প্রসেস কদিন স্লো হয়ে যাবে, বেশ কিছু জুডিশিয়াল অফিসার চলে যাবে। তো মনে করিয়ে দিই,
তন্ময়দা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা টাকা হয় একটু বলে দেবেন যে কোর্টের অফিসাররা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজরা, হাইকোর্টের চিফ জাস্টিসরা বা জুডিশিয়াল অফিসাররা রাজ্য সরকারি কর্মচারী নয়, তাদেরকে ভয় দেখানো যাবে না, তারা অন্তত নিরপেক্ষ। আর শেষ করে দাও একটু সিম্পল কতগুলো জিনিস বলবো। দেখো আজকে আমি বিশ্বনাথের সাথে কিছুটা একমত যে সংবিধানের একটু চেঞ্জ হলো, সেপারেশন অফ পাওয়ার একটু পার্ট হলো। দেখো সংবিধান রচয়িতারা ভাবেননি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন জিনিস, এক্স্যাক্টলি কোট অ্যান্ড কোট জিনিস এই রাজ্য সরকার চালাবে যারা সংবিধান মানবে না, অ্যান্টি কনস্টিটিউশনাল সরকার চালাবে। সংবিধান লিখেছিলেন তারা কখনোই ভাবেননি, আমি তরুণের সঙ্গেও একমত, যে সংবিধান যারা লিখেছিলেন তারা ভাবেননি যে জাতীয় নির্বাচন কমিশনের অর্ডারটা বিজেপির সদর দপ্তর থেকে আসবে। এক, দ্বিতীয় কথা, বিশ্বনাথ দা অনেক কিছু বললেন যে গণতন্ত্রের কী সব হলো টলো, কিন্তু আমি বলছি গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, যার ফলে আদালত থাকবে, আইনসভা থাকবে, নির্বাচন কমিশন থাকবে, কিন্তু দিনের শেষে সব থেকে আগে যারা থাকবে তারা মানুষের ওপরে। আর একটা কথা বলছিলেন না যে চাপ দেওয়া হচ্ছে ইআরও এবং এইআরওদের ওপর, আমরা এই রায়ে খুশি এই জন্যে যে তাদেরকে চাপ দিয়ে নাম বাদ দেওয়ার যে খেলায় মত্ত হয়েছিল অবজারভাররা, মাইক্রো অবজারভাররা, সুপ্রিম কোর্ট বলার পরেও, সুপ্রিম কোর্ট আগের অর্ডারে বলেছিল যে মাইক্রো অবজারভাররা শুধুমাত্র মানে তাদেরকে সাহায্য করতে পারবে, কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তারপরে না, তারপরে বলছি, তারপরে রোল অবজারভাররা 8,500 নাম দেওয়া হয়েছে, 8,500 নাম দেওয়া হয়েছে, কিন্তু তারপরে রোল অবজারভাররা আমি তোমার একটা কথা বলছি, সেটা যে দেখুন আমি বুঝতে পারছি তন্ময়দাও যেখানে খুশি, তরুণ জ্যোতি যেখানে খুশি, বেকার তর্ক করছে কেন? রায়ের বা আজকের অবজারভেশনের কোন পার্টটা নিয়ে আমাদের প্রশ্ন আছে, আমি এর আগে সেটা বলার চেষ্টা করছিলাম। জাস্ট ওই কথা আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই যে বারবার করে রাজ্যের সরকারি অফিসার এবং পুলিশকে নিন্দা করা সত্ত্বেও সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে কোনো কংক্রিট ব্যবস্থা নিচ্ছে না। খালি আপনাদের মনে করাই, আরজি করের ঘটনার সময় একজন বিচারপতি সুপ্রিম কোর্টের নিজের চেয়ারে বসে বললেন, পুলিশের যে ভূমিকা দেখেছি কলকাতা শহরে আমরা এই ঘটনায়, গত 30 বছরে এই জিনিস আমি আমার জীবনে দেখিনি। এবার আমরা কি আশা করব? 30 বছরে যে কাজ, মানে যেটা এর আগে 30 বছরে পুলিশকে করতে উনি কখনো দেখেননি, সেই কাজটা পুলিশ করেছে বলে এমন একটা ব্যবস্থা নেবেন যে ব্যবস্থাটাও আমরা গত 30 বছরে কখনো দেখিনি। তার বদলে কোনো ব্যবস্থা হলো না, খালি নিন্দাতেই গল্প শেষ। এইটা কেন হবে? আর তার সঙ্গে আমি এখানে একটা প্রশ্ন করছি, কথাটা শেষ করি, এই আলোচনাতেই ফিরবো। দেখুন আজকে সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে যে একদম বিচার বিভাগকে সক্রিয় করে দিয়ে সেক্ষেত্রে রাজ্যকেও যেমন মানতে হবে, কমিশনকেও মানতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।